দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে যে নিয়মগুলোর বিশ্লেষণ চলছে তার পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে সপ্তম নিয়ম পর্যন্ত করিয়ে ফেলেছি, আজকে অষ্টম আর নবম করবো একসাথে, তারপরের দিন দশম করব, ঠিক আছে? তো সপ্তম পর্যন্ত তোমাদের যদি খুব সাধারণ অর্থে বলি তাহলে 1 থেকে 7 নম্বর যে নিয়ম, এই 7টা নিয়ম যদি তোমরা ভালো করে করো তাহলেই তোমাদের হয়ে যাবে। কারণ কোনো যদি নিরপেক্ষ নয়, অবৈধ হয়, তাহলে এই 7টা নিয়মের মধ্যেই হয়ে যাবে। তোমাদের 10টা নিয়ম মনে রাখার দরকার নেই, কিন্তু তবুও আমরা বুঝে নেব একবার, আর বুঝে নিয়ে আমরা সুন্দর করে মনে রাখবো যে কেন পরবর্তী নিয়মগুলো একটু মনে রাখার দরকার আছে। ঠিক আছে, চলো দেখছি আজকে আমাদের অষ্টম নম্বর নিয়ম। 8 নম্বর নিয়ম দেখো, এই হচ্ছে 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়মটাকে আমরা একটু অন্যভাবে বুঝবো। কিভাবে বুঝবো দেখো, প্রথমত নিয়মটা পড়ে নিই। নিয়মটা বলেছে যে ন্যায়ের দুটি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়, দুটি আশ্রয় বাক্য যদি কি বচন হয়, বিশেষ বচন হয়, তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। যদি এমন হয় কোনো নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে আশ্রয় বাক্য দুটো আশ্রয় বাক্য যদি কি হয়, বিশেষ বচন হয়। আর বিশেষ বচন মানে আমরা জানি আই অথবা কি হবে, ও হবে। আই অথবা কি হবে বলতো, ও হবে। যদি এটা কখনো হয় তাহলে মনে রাখতে হবে সেখান থেকে কোনো রকম আমি কোনো কি পাবো না, সিদ্ধান্ত পাবো না, কোনো সিদ্ধান্ত পাবো না। তাহলে এবার আমরা আই আর ও এদের যে কম্বিনেশন হয়, যে কম্বিনেশনের বচনগুলো পাওয়া যায়, প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য সিদ্ধান্ত যে কম্বিনেশন হয়, সেই কম্বিনেশনগুলো যে আমরা দেখবো, এক হচ্ছে আই আই হতে পারে, এটাও বিশেষ। আরেকটা হচ্ছে ও হতে পারে, এটাও বিশেষ। বিশেষ দুটোই বিশেষ আশ্রয় বাক্য। আরেকটা হতে পারে আইও বা ও আই, এইরকম হতে পারে। এই 4টা কম্বিনেশন হতে পারে। এই 4টা কম্বিনেশন যদি হয় তার থেকে আমরা কখনো সিদ্ধান্ত পাবো না, কখনো কি পাবো না, সিদ্ধান্ত পাবো না। এবারে যদি কখনো এরকম হয় তাহলে আমাদের ওই বাকি 7টা নিয়ম জানলেই হয়ে যাবে। কারণ এই যে এখানে যে কম্বিনেশনগুলো তৈরি হয়েছে, যে জোড়াগুলো তৈরি হয়েছে, এই জোড়ার মধ্যে আগের ওই 7টা দোষের মধ্যেই একটা না একটা দোষ চলেই আসবে। তো তখন আমাদের ওই 6টা নিয়ম এরা মানে পালন করতে পারবে না। 7টা নিয়মই পালন করতে পারবে, 7টা নিয়ম পালন করে মানে পেরিয়ে আসতে পারবেই না। যদি পেরিয়ে আসতে না পারে তাহলে কিন্তু তোমাদের এই 8 নম্বর নিয়ম না জানলেও চলছে। তাহলে দেখো, প্রথমত যে জোড়া আই আই আছে, তাই না, এটাকে দেখো। তো এখানে দুটোই যদি আই আই হয়, দুটোই যদি কি হয়, আই আই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো ভালো করে, যে এখানে দুটোই সদর্থক আশ্রয় বাক্য, তাহলে কি হওয়া দরকার ছিল, সদর্থক হওয়ার দরকার ছিল। কিন্তু যদি আমরা দেখি, এখানে দেখব যে আই বচনে কি কোনো পদ কখনো ব্যাপ্য হয় না। ভালো করে যদি দেখো, আই বচন কিন্তু কি করে না, কোনো পদকে কখনো ব্যাপ্য করে না। আর কোনো পদেই যদি ব্যাপ্য না হয় তাহলে কিন্তু কি হচ্ছে, আর আমাদের নিয়ম অনুযায়ী কি, প্রথম নিয়ম, তৃতীয় নিয়ম, যে হেতুপদকে দুটো আশ্রয় বাক্যের মধ্যে কি হতে হবে, একবার ব্যাপ্য হতেই হবে। কিন্তু এখানে কোনো পদকে ব্যাপ্য না করার জন্য যে দোষটা হয়ে যায় সেটা কিন্তু অব্যবহিত দোষ। তাহলে 3 নম্বর নিয়মকেই সে পার করতে পারছে না, 3 নম্বর নিয়মকে পার করতে পারছে না। তৃতীয় নিয়ম যে ছিল যে হেতুপদকে দুটো আশ্রয় বাক্যের মধ্যে ব্যাপ্য হবে, তাহলে কি এটা অটোমেটিক্যালি আউট হয়ে গেল না? তাহলে এখানে আমাদের এই 8 নম্বর নিয়মে পৌঁছানোর কোনো প্রয়োজন হবে না। তারপরে দেখো, তারপরে যদি দেখো এইটা, এই কম্বিনেশনটা দেখি, এখানে এটা দেখো ও দুটোই নয়ার্থক। এবার আমরা জানি পঞ্চম নিয়ম অনুযায়ী জানি যে দুটো নয়ার্থক আশ্রয় বাক্য থেকে কখনো সিদ্ধান্ত পাওয়া যেতে পারে না। দেখো এখানে সিদ্ধান্ত নেই, তাই না? তো এখানেও আমরা যদি দেখি তাহলে যে দোষটা হচ্ছে সেটা হচ্ছে নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ। দুটো আশ্রয় বাক্য নয়ার্থক হওয়া মানে সেখানেও দোষ চলে আসা। তাহলে দেখো এখানে পঞ্চম নিয়মকে কিন্তু পার করতে পারছে না। বোঝা গেল কথাটা? একদমই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এই নিয়মটা। এর বাইরে এক্সাম্পল দিয়ে তোমাদের এতগুলো এক্সাম্পল একবারে দেওয়া পসিবল নয়। এই এক্সাম্পলগুলো অলরেডি আমরা করে এসেছি, তো এখানে শুধু এই ছকের মাধ্যমে সুন্দর করে বুঝে নাও, শর্টকাট। এবার বাকি যে কম্বিনেশন, এই দুটো দেখো, এই দুটো একই কম্বিনেশন, তো সেই জায়গায় একটা আই আর একটা ও। তাহলে আমরা জানি যে যদি যে আমরা নিয়ম করে আসলাম, একটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তটা অবশ্যই নয়ার্থক হবে। তাহলে দেখো এখানে ও নয়ার্থক, তাই সিদ্ধান্ত এগুলোই আসতে পারে, তাই না? আসতে পারে। তো এখানেও সেম, দুটোই একই, এখানেও একটা আশ্রয় বাক্য নয়ার্থক, তাহলে এই সিদ্ধান্ত কি ও আর ইর মধ্যেই হবে, ঠিক তো? সেখানে দেখা যাচ্ছে যদি আমাদের ও ই হয় সিদ্ধান্তের মধ্যে, আমরা যদি এইভাবে যদি আমরা সংস্থান করে নিই, দেখা যাবে এখানে অবৈধ সাধ্য দোষ আসবে। এস পি, পি হচ্ছে সাধ্য, তাই না, তাই কি না? এখানে এবারে ও বচনে অবৈধ সাধ্য দোষ কেন হচ্ছে, যে পদ কি হবে না, আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সেই পদ কি হতে পারবে না, সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে যদি আমরা দেখি যে আই বচন কিন্তু কোনো পদকেই ব্যাপ্য করে না, আই বচন কি করে না, কোনো পদকেই ব্যাপ্য করে না। যদি ই বচন হয়, যদি ই বচন হয় সিদ্ধান্ত,
এখানে কারণ ই বচনের সিদ্ধান্ত হতে পারে সেখানে কি হবে, সেখানে কিন্তু এটা মনে রাখতে হবে যে ই বচন দুটো পদকেই ব্যাপ্য করে দেবে। তাহলে অটোমেটিক্যালি আই বচনে যেখানে কোনো পদই ব্যাপ্য নয়, আই বচনে কে থাকে, আই বচনে কিন্তু আমাদের সাধ্য পদ থাকে, আই বচনে কে থাকে সাধ্য পদ। তাহলে অটোমেটিক্যালি কি হয়ে গেল, সাধ্য দোষ হয়ে গেল না। এখানে সাধ্য পদ ব্যাপ্য হবে না, কিন্তু এখানে এসে সাধ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে, এখানে ও বচনে থাকার কারণে ব্যাপ্য হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে দেখো এখানে কিন্তু অবৈধ সাধ্য দোষ চলে আসছে, কারণ আমরা জানি চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। একই রকমভাবে এটাও মনে থাকবে কথাটা, ঠিক আছে। এখানেও আমাদের সেম ঘটনা ঘটবে, অবৈধ সাধ্য দোষ ঘটবে একইভাবে। তাহলে দেখো এই জিনিসটা মনে রাখতে হবে। সুতরাং দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে কোনো বৈধ সিদ্ধান্ত কিন্তু পাওয়া যাবে না। কোনো সিদ্ধান্ত আমরা পেলাম বৈধ, কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা পেলাম না। তাহলে এইভাবে মনে রাখতে হবে, আর এইভাবে মনে রেখেই আমাদের কিন্তু করতে হবে। আমরা কিন্তু এই যে 8 নম্বর নিয়মে পৌঁছবেই না আমাদের নিরপেক্ষ ন্যায়, 8 নম্বর নিয়মে পৌঁছানোর আগেই কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের অবৈধ হয়ে যাচ্ছে, ওই 7টা নিয়মের মধ্যে কোনো একটা লঙ্ঘিত হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 8ম নম্বর নিয়ম। এবারে নবম 9 নাম্বার, 9 নাম্বারটাও ঠিক একইভাবে বোঝাবো আমি, 9 নাম্বারটাও একইভাবে, কারণ এতগুলো এক্সাম্পল নেওয়া সম্ভব নয়। নিরপেক্ষণের যে কোনো একটি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়, যদি একটা আশ্রয় বাক্য বিশেষ বচন হয়, তাহলে সিদ্ধান্ত অবশ্যই কি বচন হবে বলো তো, বিশেষ বচন হবে। কি হবে, বিশেষ বচন হবে। তাহলে ন্যায়ের নিরপেক্ষণের যে কোনো একটি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়, বিশেষ বচন মানে কি আই আর ও, তাহলে সিদ্ধান্তটা অবশ্যই কি হবে, আই আর ওর মধ্যেই হবে। তাহলে কখনো এ বা ই হতে পারবে না। যদি এমনটা হয় তাহলে কিন্তু দোষ হয়ে যাবে। কি দোষ হয়ে যাবে, যে দোষগুলো আমরা দেখতে পাবো এখানে, ঠিক আছে। দেখো কি বলেছে, বলেছে নিরপেক্ষণের যে কোনো একটি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়, যদি এই কম্বিনেশনটা দেখি, দেখো এই কম্বিনেশনের মধ্যে আশ্রয় বাক্য দেখো কি আছে, একটা বিশেষ আছে, আছে না। তাহলে সিদ্ধান্তটাকে অবশ্যই কি হতে হবে, অবশ্যই কিন্তু সিদ্ধান্তকে আমাদের কি হতে হবে, অবশ্যই বিশেষ বচন হতে হবে। তবে দেখো এখানেও তাই, এই যে কম্বিনেশন সেম, এখানে দেখো তাই, প্রত্যেকটাতে দেখো একটা করে বিশেষ বচন দেওয়া আছে, আছে না, আছে তো। তাহলে বিশেষ বচন হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। যদি এই কম্বিনেশনে দেখা যায় যে আমাদের এই রকম হয়েছে, তাহলে সেখানে কিন্তু অবৈধ কী দোষ হবে বলতো, পক্ষদোষ হবে। কেন, কেন বলতো, কারণ কি, এই যে পক্ষপদ এটা এ বচন হওয়ার জন্য এ বচনে ব্যাপ্য থাকছে, কিন্তু এখানে কিন্তু কোনো পদ পক্ষপদ কিন্তু ব্যাপ্য হচ্ছে না, কিন্তু এখানে পক্ষপদ ব্যাপ্য থাকছে। কারণ কি, পক্ষপদ কোন দিকে থাকে, এদিকে এস, এই যে পক্ষপদ এ বচনের উদ্দেশ্যের জায়গায় থাকাতে কি হয়ে যাবে, ব্যাপ্য হয়ে যাবে, এখানে এটা ব্যাপ্য হবে। কিন্তু আই বচনে থাকার জন্য তো সেখানে ব্যাপ্য নয়। আর আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না, সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না। একই রকমভাবে এখানেও ঘটনাটা সেমই ঘটবে, সেখানেও অবৈধ পক্ষদোষ আসবে, 4 নম্বর নিয়মকে লঙ্ঘন করে ফেলবে। তারপরে দেখো এখানে, এখানে আমাদের এ বচন, এখানে হচ্ছে আমাদের ও বচন। তাহলে সেখানে আমাদের কি, যদি আমরা দেখি যে একটা নয়ার্থক থেকে কি হবে, নয়ার্থক সদর্থক, এগুলো কম্বিনেশনগুলো কি করে করা হয়েছে দেখো, এখানে দুটোই সদর্থক, তাহলে কি সদর্থক, সদর্থক সিদ্ধান্ত আসতে হবে, এখানে সদর্থক তাই সদর্থক সিদ্ধান্ত, এইভাবে কিন্তু এইগুলো বসানো হয়েছে। এখানে নয়ার্থক তার মানে কি নয়ার্থক বসাতে হবে, আর ওর নয়ার্থক কি আছে, ই আছে। কারণ আমাদের মনে রাখতে হবে যে একটা বিশেষ হলে, এই যে তোমার যদি নিরপেক্ষণের যে কোনো একটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয়, তাহলে অবশ্যই কী হবে বলো তো, আশ্রয় অবশ্যই সিদ্ধান্তটা বিশেষ হবে। সেখানে আমরা এটা সম্ভাবনার দিক থেকে বসিয়েছি। কিন্তু দেখো এখানে যদি আমি দেখি এই বচন, এখানেও তো আমাদের দোষ আছে, কি বলতো, অবৈধ পক্ষ দোষ আসবে অথবা অবৈধ সাধ্য দোষ আসবে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম দোষ আসছে। দেখো কি করে, কারণ এখানে বিধপদ ব্যাপ্য হবে, বিধপদ কি হবে, ব্যাপ্য হবে, তাই না। এখানে কি হবে, বিধপদ ব্যাপ্য হবে। আর ই বচন হয়ে গেলেই কিন্তু এখানে কি হচ্ছে জানো, দুটো পদই ব্যাপ্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পক্ষ দোষ আসতে পারে, আবার অবৈধ সাধ্য দোষও হতে পারে, কারণ এখানে ওই পদ ব্যাপ্য থাকছে, এখানে ওই পদ ব্যাপ্য থাকছে না, একটা পদ অব্যাপ্য থাকছে। এখানে কিন্তু সিদ্ধান্ত এসে এই প্রত্যেকটা ই বচনে কি দুটো পদকে ব্যাপ্য করে দেয় অটোমেটিকলি, এটা হচ্ছে। তবে এখানে ই আর ও যখন কম্বিনেশন হচ্ছে, ই আর ও যেখানেই থাকুক না কেন সেখানে একটাই দোষ হয়, কারণ কি এটা দুটোই নয়ার্থক। আর নয়ার্থক হওয়া মানে কি, নয়ার্থক করে নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ হয়ে যাচ্ছে। এখানেও কম্বিনেশন একই, এখানেও যদি আমরা দেখি আই বচন কোনো পদকে ব্যাপ্য করছে না, তাই না, আর ই বচন কি করছে, দুটো পদকে ব্যাপ্য করে দিচ্ছে। তো অটোমেটিক্যালি কিন্তু ওখানে আমাদের কিন্তু অবৈধ পক্ষ দোষ বা অবৈধ সাধ্য দোষ। তাহলে দেখো আমরা যে কম্বিনেশনগুলো তৈরি করেছি, এই কম্বিনেশনগুলোতে যে কথাটা বলেছে যে একটি আশ্রয় বাক্য যে বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো না কোনো দোষ হচ্ছে, এই নিয়মটাকে যদি আমি না মানি। কারণ আমি যখনই বিশেষ বচন দিচ্ছি না, তখনই কিন্তু কোনো না কোনো দোষ
হয়ে যাচ্ছে। তাহলে দেখো, ন্যায়ের কোনো একটি আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই কী হবে বলো তো, বিশেষ হবে। কিন্তু এই নিয়মের বিপরীত নিয়মটি সত্য নয়। যদি আমি এটার উল্টো করি, যে বিশেষ আশ্রয়বাক্য, একটি আশ্রয়বাক্য বিশেষ আছে কিন্তু সিদ্ধান্ত বিশেষ নয়, সামান্য, যদি আমি এই এর মধ্যে বসাই, এ আর ই বচনের মধ্যে বসাই, তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে যে অবৈধ এই যে দোষগুলো আমার হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? যদি এইরকম হয়, অর্থাৎ এমন কথা বলা যায় না যে সিদ্ধান্ত বিশেষ হলে যে কোনো একটি আশ্রয়বাক্যকে বিশেষ হতেই হবে, এটা কিন্তু আবার বলা যায় না। বস্তুত সিদ্ধান্তটি বিশেষ হলেও আশ্রয়বাক্য দুটি সামান্য হতে পারে। মনে রাখতে হবে উল্টো দিকটা কখনোই সত্য হবে না। এটা মনে রাখতে হবে যে আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটা বিশেষ হবেই, কিন্তু সিদ্ধান্তটা বিশেষ হলে আশ্রয়বাক্য বিশেষ নাও হতে পারে। যদি আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তটি কম ব্যাপক হয়, যদি আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তটি কী হয়, কম ব্যাপক হয় এবং ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘিত না হয়, তাহলে তা কিন্তু কি হবে, যথার্থ হতে পারে। মনে থাকবে কথাটা? যদি এমন হয় যে যদি আশ্রয়বাক্যগুলোর তুলনায় সিদ্ধান্তটি কম ব্যাপক হয় এবং ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘিত না হয়, তাহলে কিন্তু কি হবে বলতো, তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কি বলা আছে, যথার্থ হতে পারে, তাহলে কিন্তু যথার্থ হবে। ঠিক আছে, এখানে আমরা যদি বিশেষ বিশেষ সিদ্ধান্ত বসাই তাহলে কি কি আসতে পারে, এগুলো তোমরা করবে, দেখবে, বুঝতে পারবে যে আমাদের নিয়ম মানছে কি মানছে না। ঠিক আছে, তাহলে দেখা গেল এখানে যে কম্বিনেশনগুলো আমরা পেয়েছি, সেই কম্বিনেশন অনুযায়ী দেখা গেল যে অবশ্যই একটি আশ্রয়বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তকে অবশ্যই কী হতে হবে, বিশেষ হতে হবে। যদি সামান্য হয় তাহলে কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে, এই রকমের দোষ চলে আসবে। বোঝা গেল? অত ইম্পর্টেন্ট না এই নিয়মগুলোকে, অত গভীরভাবে মনে রাখার কিছু নেই, কারণ এই নিয়মগুলোকে যদি তোমাদের লঙ্ঘিত হয়, দেখো আগের নিয়মই লঙ্ঘিত হয়ে যাবে। তাহলে তোমাদের অবৈধ পক্ষদোষ 4 নম্বর নিয়ম, অবৈধ পক্ষদোষ অবৈধ সদস্য 4 নম্বর নিয়ম, নয়থক আশ্রয়বাক্য 5 নম্বর নিয়ম, এই যে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর নিয়ম পার করতেই পারবে না কোনো নিরপেক্ষ নয়। তাই এগুলোকে জাস্ট বুঝে রাখার জন্য একটু, যে হ্যাঁ এই কম্বিনেশনগুলো হলো আমাদের এই ভুলগুলো হতে পারে। কারণ দেখো এখানে তোমার দুটো আশ্রয়বাক্য নয়থক হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি সেখানে দোষ চলে আসছে না। তোমার বিশেষ সিদ্ধান্ত পাবার কি করে পাবা, পেলেও তো তোমার দোষী হচ্ছে, নিয়ম মানতেই পারছেন যদি এই কম্বিনেশনের, তাও তো একটা আশ্রয়বাক্য যদি বিশেষ হয়। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের 9 নম্বর নিয়ম। আর এই অবধি এই আজকের ভিডিও থাকছে। তোমরা 9 নম্বর নিয়ম পর্যন্ত দেখো, বইয়ে একবার রিডিং করো। অনেক বইগুলোতে অনেক বিশ্লেষণ করে আলোচনা করা আছে, আমি শর্টকাট তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার এটার জন্য ডিটেলস ভিডিও করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে যারা দূর দূরান্ত থেকে এসেছো অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। এরপরের দিনে তোমাদের কিন্তু নিয়ম শেষ, আমরা সংক্ষিপ্ত ন্যায় করব। সংক্ষিপ্ত ন্যায় করার পরে আমরা রিভিশন ক্লাস করে নেব তাড়াতাড়ি। পরপর প্রত্যেক দিনই ভিডিও যাবে, আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি শ্যুট করার, কিন্তু যেহেতু আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে সামলাতে হয় আমাকে, সবাইকে দেখতে হবে, ভালো রেজাল্ট করাতে হবে, এটা আমাদের লক্ষ্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই তার সাথে সাথে তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো, তোমাদের ভাই বোনেদেরকে বলে দাও, আমরা অনলাইন ব্যাচ করতে চলেছি নেক্সট সেমিস্টার থেকে 11-এর। তোমরা যারা যারা পড়তে চায় অবশ্যই তাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে বলো। আমরা খুব তাড়াতাড়ি অনলাইন ব্যাচও শুরু করছি। এই অনলাইন ব্যাচে কী কী প্রফিট পাবে, সেই প্রফিটগুলো আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।